প্রিয় দর্শক মণ্ডলী, বিজ্ঞাপনের বিরতির পর আবার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। সাইদ ভাই, আমি আপনার সাথে এবার যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি এসেছে সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার ৮ নম্বর পৃষ্ঠায়। আমি একটু আতঙ্কিত হয়েছে বিশেষ করে এই খবরটি পড়ে। খবরটি বলছে, সিলেট এখন আতঙ্কের নগরী, বড় ধরনের নাশকতার আলটিমেটাম। সিলেটে আমাদের এখানকার অধিকাংশ লোক সিলেটের, এবং সিলেটের যদি কোনো দুর্ঘটনা বা ঘটনা আমরা শুনি সেটা আমাদের মর্মাহত করে। আর বিশেষ করে এখানে যারা থাকছেন তারা এই ধরনের হেডলাইন শুনলে অবশ্যই স্বাভাবিকভাবে আতঙ্কিত হবেন। তবে আমার মনে হয় এই খবরটি অতিরঞ্জিত, সন্দেহ নেই অতিরঞ্জিত। যদিও আমরা জানি যে সিলেটে কিছু দুর্ঘটনা, যেমন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর হামলা, এবং বলছে যে গত অক্টোবর মাসে যে কুমারপাড়ায় যে বোমা হয়েছে সেটার কথা। কিন্তু যেটা আমরা লক্ষ্য করছি বাংলাদেশে বোমাটা তো এখন বৃষ্টির মতো। এটাকে সিলেটে একটা ফুটেছে বলে যে সিলেট আতঙ্কের নগরী হয়ে যাবে এবং নাশকতা যে এটা আলটিমেটাম, এমনটি আমি হয়তো মনে করছি না। বরং সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে। আর অতীতের দিকে যদি আমরা তাকাই, তাহলে অতীতে সিলেট খুব একটা শান্তিপূর্ণ নগরী হিসেবে পরিচিত। বৃহত্তর সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এই গ্রেটার সিলেটে কখনো আমরা তেমন বড় রকম অরাজকতা প্রত্যক্ষ করিনি, ইতিহাস তাই বলে না। মাঝখানে কিছু আমরা চিন্তা করেছিলাম যে সিলেট অঞ্চলটা আবার একটু অস্থির হয়ে উঠে কিনা, তোর অভিসন্ধিমূলক যে তৎপরতা শুরু হয়েছিল সিলেটকে ঘিরে। আসলে এটা আমরা পরবর্তীতে বিভিন্ন জনের আলোচনায় যেটা এসেছে, বিজ্ঞ মহলের পর্যালোচনা থেকে এসেছে যে সিলেট যেহেতু একটি শান্তির নগরী, এখানে তেমন কোনো অপরাধ সংগঠিত হয়নি, বড় রকমের কোনো চক্র সেখানে বসবাস করে না, তাই দুর্বৃত্তরা সেখানে এটাকে একটা আশ্রয় কেন্দ্র হিসেবে নিয়েছিল, তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে। এবং হঠাৎ করে কিছু ঘটলে এর আগে প্রশাসন কিংবা সরকারের সংশ্লিষ্ট মহল অত বেশি সিলেটের দিকে তাকিয়ে থাকবে না, যেহেতু সিলেটের অবস্থানটা এরকম তাকিয়ে থাকার মতো বা আতঙ্কের নগরী নয়। সে কারণে এরা হয়তো এটা সুযোগ নিয়েছিল। কিন্তু সময়ের ব্যবধানে মানুষ সচেতন হয়ে উঠেছে, প্রশাসনও এখন যথেষ্ট সচেতনতার সাথে এই দুর্বৃত্তের অপতৎপরতাটা লক্ষ্য করেছে। ফলে আমার বিশ্বাস এই যে আলটিমেটামের কথা বলা হচ্ছে, এগুলা আগের ওই মাঝখানের ঘটে যাওয়া ঘটনা থেকে অনেকটা নতুন করে সাজিয়ে বলার মতো। আসলে ঠিক অতটা আতঙ্কিত হবার মতো কোনো খবর তো আমাদের নলেজে নেই। আমরা তো প্রতিদিনই খবর রাখছি। সাইদ ভাই, সিলেটে তো অনেক আউলিয়া রয়েছে এবং কথাই বলা হয় সেভাবেই, এবং 360 আউলিয়া। হ্যাঁ, কিন্তু এর সিলেটের যে ধর্মপ্রাণ মুসলমান আছে, কিন্তু রিসেন্টলি কি কোনো জঙ্গিবাদের কোনো উত্থান ঘটেছে কিনা? সিলেটের কোনো সময় এরকমটা ছিল না। জঙ্গিবাদ বলতে যে জিনিসটাকে বোঝায়, আসলে হয়েছে কি, ধরেন আউলিয়ার ব্যাপারটা যখন বলছেন যে আউলিয়ারা তো আপনি জানেন যারা যুদ্ধ করে দেশ দখল করেনি, আউলিয়ারা তো ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে, উদারতা দিয়ে, ধর্মীয় প্রচার দিয়ে মানুষকে আকৃষ্ট করেছিলেন। কেউ যুদ্ধ করে আসেননি। আর এদের উত্তরাধিকারী যারা এখানকার উলামায়ে কেরাম, ইসলামী বুদ্ধিজীবী, ইসলামী যারা লোকেরা আছে, তারাও কিন্তু যেহেতু একটা ধারাবাহিকতা থাকে, বিপ্লবের মাধ্যমে সংগঠিত কোনো স্বাধীনতা কিংবা কোনো এলাকা দখল যদি হয়, সেখানকার নতুনদের মাঝেও এক ধরনের বিপ্লবী চরিত্র থাকে। আবার ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে যদি কোনো কিছু জয় হয় বা সংগঠিত হয়, সেখানে ভালোবাসার একটা ধারাবাহিকতা থাকে। তো সিলেটের উলামায়ে কেরামদের মাঝে সবসময় এই জিনিসটা আছে এবং ছিল। তো আমরা এখনো লক্ষ্য করছি না। হ্যাঁ, একটা অন্য ব্যাপার আছে, যেমন যারা যখনই যে সেক্টরকে টার্গেট করে, কাকে ব্যবহার করছে সেটা বড় কথা নয়, কারা ব্যবহার করছে সেটা বড় কথা। সেটা যদি বড় মহল হয়, বাইরের শক্তি হয়, তাহলে যে কাউকে তার সরলতার সুযোগ নিয়ে ব্যবহার করে ফেলতে পারে। সেটা বাংলাদেশের সকল এলাকায় প্রযোজ্য সমভাবে। ওকে সাইদ ভাই, এটার উপর আর আমরা আলোচনা করব না। আমি যাচ্ছি আর একটা গুরুত্বপূর্ণ খবর এসে বাংলা পোস্টের ডান দিকে এসেছে। ব্যর্থ অ্যাসাইলাম প্রার্থীদের ফেরত পাঠানোর সংখ্যা বৃদ্ধি। আমি আপনাকে একটু স্ট্যাটিস্টিক্স দেই। এখানে বলছে গত জুলাই এবং সেপ্টেম্বরে ৩,৪৬০ জন ফেরত পাঠানো হয়েছে। এটা হচ্ছে গত বছরে এই সময়ে যতজন ফেরত পাঠানো হয়েছে তার চেয়ে
ভাগ বেশি, শতকরা 12 ভাগ বেশি। এবং আমি দেখতে পাচ্ছি যে খবর অনুযায়ী যে এখন শতকরা 84 জনই অ্যাসাইলাম ব্যর্থ হচ্ছে। হ্যাঁ, আসলে এই খবরটি বেশ কিছুদিন থেকে আপনি জানেন এখানকার মানবাধিকার আন্দোলনগুলো এ নিয়ে কথা বলছে। অ্যাসাইলামদের উপরে দেশ নানা রকম যে বিধিনিষেধ আরোপ হয়েছে, যারা অ্যাসাইলাম প্রার্থী তাদের উপরে, বা অ্যাসাইলাম যারা আশ্রয় কেন্দ্রে আছে তাদের উপরে। তো এই বিষয়টি বেশ আলোচিত হচ্ছে। বাংলা পোস্ট এটা সুন্দর করে লিখেছে, এবং এই আমার মনে হয় সেপ্টেম্বর 11 পরে এরা একটু টাইট হয়েছে, যথেষ্ট টাইট হয়েছে এই দেশের গভর্নমেন্ট। এবং টাইট হওয়া ভালো, কিন্তু যারা সত্যিকার অর্থে অ্যাসাইলাম পাওয়ার, যারা এখানে আশ্রয় পাওয়ার হকদার, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক লোক আছে, আপনি জানেন নিশ্চয়ই, বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে উন্নয়নশীল দেশ থেকে, গরিব দেশগুলো থেকে আসে, কোনো না কোনোভাবে সুযোগ নিতে চায়। এবং নতুন করে আমরা দেখতে পাচ্ছি যে কুর্দি যারা ইরাক থেকে এসেছিলেন, বিশেষ করে সাদ্দামের সময় বা যুদ্ধের সময়, তাদেরকে এখন ফেরত পাঠানো হচ্ছে। হ্যাঁ, এই কথাটাই আমি আসতে চাইছিলাম। তো যারা কিছু কিছু লোক তো আসে, এরা হয়তো সরকার বা তার সংশ্লিষ্ট মহল ভালো করে তদন্ত করে দেখবে এরা সত্যিকার অর্থে আশ্রয় প্রার্থী কিনা, এদের আশ্রয় দেওয়ার প্রয়োজন আছে কিনা, এবং প্রয়োজন না থাকলে ফিরিয়ে দেবে। কিন্তু সাম্প্রতিক যে হারে ফিরিয়ে দেওয়া হচ্ছে, এই হারে তো আর এই রাতারাতি গত কয়েক বছরই তো বিভিন্ন দেশ থেকে লোকজন চলে আসেনি, বরং কারা আসছিল এই যে ইরাকের যুদ্ধের সময়, আফগানিস্তানের যুদ্ধের সময়, বা বিভিন্ন দেশে, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে যখন যুদ্ধ বিগ্রহ চলে, আপনি জানেন বিভিন্ন জায়গায় জাতিসংঘ বাহিনী কন্ট্রোল করছে এবং অনেক ক্ষেত্রে হিমশিম খাচ্ছে, সেসব দেশ থেকে মানুষ যখন আশ্রয়ের জন্য আসে, এদের তো আর কোথাও মাথা গোঁজার ঠাঁই নেই। যেহেতু এরকম একটা নিয়ম আছে আন্তর্জাতিকভাবে, এবং ব্রিটেন যেহেতু তার একটা ঐতিহ্যবাহী একটা পদ্ধতি আছে মানুষকে আশ্রয় দেওয়ার, হঠাৎ করে সংশ্লিষ্ট কর্মকর্তারা যদি এইভাবে তেড়ে আসে মানুষের প্রতি, এবং সত্যিকার অর্থে আশ্রয় যাদের প্রয়োজন তাদেরকে যদি ঠেলিয়ে দেওয়া হয়, তাহলে এটা হবে খুব দুঃখজনক, এবং ব্রিটেনের ঐতিহ্যের জন্য এটা ক্ষতিকর হবে। সাইদ ভাই, আমি নতুন দিন পত্রিকার প্রথম পৃষ্ঠার নিচের দিকে একটি খবর দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সেটি বলছে, ঢাকায় পাতাল রেল স্থাপনে অগ্রাধিকার দিচ্ছে সরকার। ঢাকায় সামনের দিকে আমাদের যে যানজট আছে এবং জনবহুল ঢাকা, জনবহুল নগরী, সেখানে মানুষের জীবনযাত্রা, নগরবাসীর জীবনযাত্রা আরও সহজ করার জন্য পাতাল রেল স্থাপনের একটা সমীক্ষা সরকার হাতে নিচ্ছে, যেটা প্রায়োরিটি ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। এবং এই ঘটনাটি ঘটছে, এই প্রস্তাবটি আসছে প্রধানমন্ত্রী জাপান সফর করে আসার পরে, এবং সেখান থেকে মনে করা হচ্ছে জাপানি সরকারের আর্থিক সাহায্য পাওয়া যেতে পারে। এতে নগরবাসী কি রকম সুবিধা হবে মনে হয়? এটা আমি মনে করি আমরা প্রথম যে আলোচনাটা করেছিলাম, এই যে বাংলাদেশের স্বাধীনতার 50 বর্ষপূর্তি, এরই যে উন্নয়ন পরিকল্পনা, উন্নয়ন প্রক্রিয়া, এর একটি অংশ, এবং এটা খুবই আশাবাদী সংবাদ আমাদের জন্য। আপনি জানেন ঢাকার জনজীবন এখন কঠিন হয়ে পড়েছে। ট্রাফিক কি পরিমাণ, যে একটা মানুষ ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় রিক্সায় কিংবা গাড়িতে, সামনের দিকে এগোতে পারে না। এই প্রায় 80 লক্ষ মানুষ ধরেন সমীক্ষা অনুযায়ী, কিন্তু বাস্তবে প্রায় 1 কোটির উপরে মানুষ ঢাকায় বসবাস করে। এই যে এই মানুষগুলো ঘন্টার পর ঘন্টা, যাদের কত শ্রম, আবার তাদের কত যাচ্ছে, আবার গাড়ির তেল কত জ্বলছে, এই অবস্থার একটা অবসান হতেই হবে। এই পাতাল রেলের কোনো বিকল্প নেই। এখানে মানুষ ধরেন এই প্রক্রিয়াটা যদি দ্রুত শুরু হয়, এবং জাপান হয়তো আশ্বাস দিয়েছে, জাপান সফরের পরে যেহেতু প্রধানমন্ত্রী এটি বলেছেন, মনে হচ্ছে যে কিছু কথাবার্তা হয়েছে, শীঘ্রই হয়তো আমরা আরও বিস্তারিত জানতে পারবো। এবং এটা যদি হয়, তাহলে আমার মনে হয় আমরা দ্রুত বিকাশমান একটা জাতি হিসাবে সামনের দিকে বিভিন্ন দিক থেকে এগিয়ে যাচ্ছি। ওকে, সাইদ ভাই, অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই, বিশেষ করে আলোচনা অংশগ্রহণ করার জন্য, এবং বেশ কিছু বিষয় আমরা দর্শকদের জন্য তুলে ধরতে পারলাম। আপনাদেরও ধন্যবাদ এই আয়োজনের জন্য। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠান এতক্ষণ ধরে উপভোগ করার জন্য। আমাদের কাছে চিঠি লিখতে পারেন আপনাদের মতামত জানিয়ে। চিঠি লেখার ঠিকানা হচ্ছে সাপ্তাহিক চ্যানেল এস, 26 ক্লিফোর্ড রোড, লন্ডন E174JE। ইমেলের মাধ্যমে আমাদের কাছে আপনাদের মতামত জানাতে পারেন। ইমেল পাঠাতে পারেন এই ঠিকানায়, সাপ্তাহিক@channels.uk.com। ধন্যবাদ।